সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়াতে আমরা ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পড়াবো বলে আসছি। আমি এটাকে আমার সুপ্রিয় শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি অজস্র কৃতজ্ঞ এবং ওনাদের প্রতি আমাদের অজস্র ধন্যবাদ। কারণ ওনারা আমাদের অবর্তমানে ওনারাই ওনাদের বাচ্চাদেরকে রীতিমতো কেয়ার করেছেন এবং মোটামুটি পড়ালেখার মধ্যে রেখেছেন, সেজন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। বৈশ্বিক মহামারীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা সবাই পিছিয়ে আছি। সেই হিসেবে আমরা অফিসদের প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য। সে লক্ষ্যে আমি তোমাদের বাংলা দ্বিতীয় বই, বাংলা ব্যাকরণ ও নিমিত্ত সপ্তম শ্রেণী ক্লাস নেব। এটা তোমাদের সাথে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ নিয়ে আলোচনা করব এবং এর অর্থ এবং বাক্য রচনা করব। এই সব আমরা বলতে লিখব সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ। সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা। এই পাঠের উপরে আমি আলোচনা করব। তোমরা সবাই বই এবং খাতা কলম সব কিছু নিয়ে রেডি থাকবে। আমি যা কিছু বলবো কিছু কিছু তোমরা নোট করে ফেলবে। নোট করবে শুধু মনে রাখার জন্য, পরবর্তীতে তোমাদের বইতেও যা আছে সেগুলো নিয়ে নিজেরা পড়বে। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই রকম, কিন্তু বানানো অর্থ ভিন্ন। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? লিখিত রূপ ছাড়া মৌখিক উচ্চারণে এর অর্থ বা উপাত্ত কখনো কোনোভাবেই আমরা আয়ত্ত করতে পারি না, এবং আয়ত্ত করতে গেলে অনেক কষ্টসাধ্য হয়। যেমন এই ক্ষেত্রে আমি দুটো শব্দের কথা বলবো। একটা হচ্ছে অন্ন আর একটা হচ্ছে অন্ন। উচ্চারণ কিন্তু একই, তোমরা খেয়াল করলে বুঝবে। একটা হচ্ছে অন্ন আর একটা হচ্ছে অন্ন। এটা কিন্তু উচ্চারণ এক, তবে অর্থ এবং বানান আলাদা। সেক্ষেত্রে আমরা অর্থের দিক বিবেচনা করে অর্থ এবং উপাত্ত বের করার জন্য অন্য শব্দের অর্থটা হচ্ছে ভাত, আর অন্য শব্দের অর্থটা হচ্ছে অপর। এই অন্য হচ্ছে ভাত, আর অন্য হচ্ছে অপর। তোমরা ভালো করে খেয়াল করো। এই ধরনের শব্দগুলোকে আমরা সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ রূপে বলতে পারি। এখন এখানে একটা প্রশ্ন থাকে, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ বলতে আমরা কি বুঝি? সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ বলতে আমরা কি বুঝি? তোমরা এটা নোটে রাখবে। নোটে রাখার পরে তোমরা এটা পরবর্তীতে তো প্রশ্ন আকারে আসতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এবং এটা তোমাদের নৈতিক প্রশ্ন হিসেবেও আসতে পারে। ভাবের যথার্থ অর্থের দিকে দৃষ্টি রেখে সমুচ্চারিত শব্দের প্রয়োগ সম্পর্কে আমাদের আরও সচেতন হতে হবে। সেই সচেতনতার প্রেক্ষিতে আমরা কয়েকটি শব্দ বলব, শব্দের অর্থ বলব এবং এই অর্থের বাক্য রচনা করব। কারণ এই ধরনের শব্দের উচ্চারণ এক হলেও বানানে রয়েছে ভিন্নতা এবং প্রতিটি শব্দের মূলও কিন্তু পৃথক। এই জন্য শব্দগুলোর মধ্যে ব্যাপকভাবে অর্থ পার্থক্য ঘটে। এখন সেই সম্পর্কে আমরা কয়েকটা বাক্য লিখব। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো।
প্রথমে আমরা লিখব শব্দ। সেই শব্দটা হচ্ছে কি সমুচ্চারিত শব্দ। এই শব্দের আরেকটা লিখব অর্থ, আরেকটা লিখব বাক্য রচনা। তোমরা এই তিনটা জিনিস খেয়াল করো। আমরা প্রথমে লিখবো একটা শব্দ, এরপরে লিখবো এর অর্থ, এরপরে লিখবো এর বাক্য রচনা। তাহলে আমরা শব্দ কি লিখতে পারি? প্রথম শব্দ আমরা লিখতে পারি অংশ। এখন এই অংশে এটা একটা অংশ, আমি আরেকটা অংশ লিখতে পারতেছি, সেটা হচ্ছে শরীর অংশ দন্তাংশ। এই অংশের সাথে আমরা বরাবরই পরিচিত আছি, এই অংশের সাথে আমরা বরাবরই পরিচিত নই। আমরা এখন পরিচিত হবে এই অংশের অর্থটা কি এবং এই অংশের অর্থটা কি। শরীয় অনুস্বার তালিকাবর্ষ অংশ হচ্ছে ভাগ, এটার অর্থ লিখব আমরা ভাগ। আর এটার অর্থ হচ্ছে শরীয় অনুস্বার দন্তাংশের অংশ হচ্ছে কাঁধ। দুইটা শব্দেরই দুটা অর্থ, কিন্তু উচ্চারণের দিক থেকে কিন্তু শব্দটা একই। উচ্চারণটা হচ্ছে অংশ। এখন এই ভাগ দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। সেটা কিরকম, কিভাবে আমরা ভাগ করতে পারি, ভাগটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? অংশ, অর্থ পেলাম, শব্দ পেলাম, অর্থ পেলাম, এবং এখন আমরা বাক্য রচনাতে যাব। সে বাক্য রচনা হচ্ছে এ জমিতে তারও অংশ আছে। এই জমিতে তারও অংশ আছে, এটা হচ্ছে ভাগ। যেটা আমরা যে অংশ দিয়ে ভাগ পেলাম অর্থ, সে অংশের বাক্য রচনা হচ্ছে এই জমিতে তারও অংশ আছে। বাকি অংশ হচ্ছে কাঁধ। বাকি অংশের অর্থ হচ্ছে কাঁধ। আমি লেখার সুবিধাতে বলছি, দেখো মুখে ধরতেছি, তোমরা একটু খেয়াল করবে। কাঁধ, এই কাঁধ দিয়ে আমরা বাক্য রচনা করব। এখন আমরা অংশ দিয়ে বাক্য রচনা করব। কোনটা? স্বরীয় অংশ দন্তাংশ। অংশে অংশে বোঝা নিয়ে লোকজন হাটে যাচ্ছে। অংশে বোঝা নিয়ে লোকজন হাটে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছো? একটা অংশ হচ্ছে ভাগ, আরেকটা অংশ কাজ। একটা অংশের বাক্য রচনা হচ্ছে এই অংশে তারও ভাগ আছে, বা এই জমিতে তারও ভাগ আছে। আরেকটা অংশ হচ্ছে কাজ, অংশে বোঝা নিয়ে লোকজন হাটে যাচ্ছে। এক কথা, কাঁধে বোঝা নিয়ে লোকজন হাটে যাচ্ছে। তোমরা আশা করি এতক্ষণে লিখে ফেলেছো। আমি বোর্ড মুছে দিচ্ছি, আরো কয়েকটা শব্দ আমি তোমাদেরকে অর্থ সহ বলবো। এবার আমরা অনু, আরেকটা শব্দ লিখবো অনু। আরেকটা শব্দ একইভাবে আরেকটা শব্দ লিখবো অনু। একটা অনু রস্যকার দন্ত ন রস্যকার, আরেকটা অনু মধ্যাহ্ন রস্যকার। এখন অর্থে আমরা কি পাবো? এর অনু শব্দের অর্থ কি? সরায় দন্ত ন রস্যকার অর্থ হচ্ছে প্রস্তাব। সরায় দন্ত ন রস্যকার অনু, এই শব্দের অর্থ হচ্ছে প্রস্তাব। সরায় মধ্যাহ্ন রস্যকার, এই অনুর অর্থ হচ্ছে
বস্তুর ক্ষুদ্রতম অংশ, বস্তুর ক্ষুদ্রতম অংশ। তাহলে আমরা দুটো অণুর অর্থ পেয়ে গেলাম। একটা অণুর অর্থ হচ্ছে প্রস্থান, আর একটা অণুর অর্থ হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম অংশ। এবার আমরা সরল তথ্য নরশুকাণু অণুর বাক্য রচনা করব। আমরা একটা বাক্য রচনা করব। অণু প্রস্থান, প্রস্থাতে কারা যায়, কিভাবে যায়, কেন যায়, সেই হিসাবে আমরা একটা অর্থ আমরা একটা বাক্য আমরা তৈরি করব। সকল সৈন্যই অধিনায়কের অনুগমন করল। সকল সৈন্যই অধিনায়কে অনুগমন করল। তাহলে আমরা প্রস্থাতের বাক্য রচনা পেয়ে গেলাম। তোমরা একটু কষ্ট করে লিখে নাও, না বুঝলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবা। যেটা বুঝবা না সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার শেয়ার করব। এবার আমরা সরল মধ্যাহ্ন রস্যকারের ওই অণুর বাক্য রচনা করব। এই অণু হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম অংশ। তাহলে আমরা এটা দিয়ে একটা বাক্য রচনা করতে পারি, সেটা হচ্ছে কি পদার্থের ক্ষুদ্রতম অংশকে অণু বলে। পদার্থের ক্ষুদ্রতম অংশকে অণু বলে। অণু বল। তাহলে আমরা দুটো শব্দের অর্থ পেলাম, দুটো শব্দের অর্থে আবার বাক্য রচনা পেয়ে গেলাম। তোমরা লিখে নাও, তোমাদের খাতায় তুলে নাও। তোমাদের লেখা শেষ? এই সমস্ত শব্দ আমি আরো কয়েকটা লিখে দেই, তোমরা বাসায় নিজেদের মতো করে আরো কিছু শব্দ তৈরি করে শিখে নিবা। আরেকটা শব্দ লিখি আমি, অবিরাম। আরেকটা শব্দ একই উচ্চারণ, অবিরাম। এখন দেখো দুইটা শব্দেরই বানান কিন্তু ভিন্ন, অর্থ ভিন্ন। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? প্রথম অবিরামটা হচ্ছে স্বরেয় মরসিকা রকার ম। এই অবিরামের অর্থ হচ্ছে অনবরত। অনবরত। আরেকটা অবিরামের অর্থ হচ্ছে সুন্দর। এখন দেখো একটা অর্থের সাথে আরেকটা অর্থের তিন ফোঁটাও মিল নেই, এক একটা এক এক রকম। তাহলে আমরা অনবরত শব্দ দিয়ে অর্থ দিয়ে একটা বাক্য তৈরি করি। বাক্যটা হচ্ছে বর্ষার বৃষ্টি দ্বারা অবিরাম ঝরছে। বর্ষার বৃষ্টি ধারা অবিরাম ঝরছে।
দেখে ফেলেছো নিশ্চয়ই, বর্ষার বৃষ্টিধারা অবিরাম ঝরছে। এরপরে আরেক অবিরামের অর্থ কি? সুন্দর। এই সুন্দর দিয়ে আমরা আরেকটা বাক্য রচনা করব। বর্ষার অবিরাম দৃশ্যে মন ভরে যায়। বর্ষার অবিরাম দৃশ্যে মন ভরে যায়। তোমরা এই শব্দের অর্থটাও লিখে নাও। একটা অবিরাম অনবরত, বর্ষার বৃষ্টিধারা অনবরত অবিরাম ঝরছে। আরেকটা অবিরাম হচ্ছে সুন্দর, বর্ষার অবিরাম দৃশ্যে মন ভরে যায়। এরপরে আরো কয়েকটা শব্দ লিখো। আপন, আমি আরেকটা শব্দ লিখতেছি আপন, সরায়া প মধ্যাহ্ন। আরেকটা শব্দ তাও আপন, উচ্চারণ কিন্তু আমরা জানি উচ্চারণ এ। আমরা এমন প্রশ্ন করতেছি যেটা হচ্ছে সবগুলো সমুচ্চারিত শব্দ, উচ্চারণ এক, অর্থগুলো আলাদা। এ আপন লেখার সময় লিখতে হবে কি? সরায়া প দন্তা। সরায়া প মধ্যাহ্ন, আপনের অর্থ হচ্ছে দোকান। সরায়া প দন্তানের অর্থ হচ্ছে নিজ। এক আপনের অর্থ দোকান, আরেক আপনের অর্থ নিজ। লিখতে লিখতে কষ্ট হচ্ছে না তো? এখন এই আপন দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। সেটা হচ্ছে ঢাকা শহরে আপনগুলো খুব সুসজ্জিত। আপনগুলো সুসজ্জিত। লিখতে পেরেছ? ঢাকা শহরের আপনগুলো সুসজ্জিত। আরেকটা আপন হচ্ছে নিজ। আপন পাটে মনোনিবেশ করো। এই আপনের বাক্য রচনা হচ্ছে আপন পাটে মনোনিবেশ করো। লিখেছো তোমরা? আশা করি লিখেছো। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আমি যা পড়াইছি, যা পড়েছো, তোমরা যা পড়েছো এই পর্যন্ত, যা তোমাদের লেখা হয়েছে, তোমরা বাসায় এগুলো চর্চা করবে। এবং আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। সেটা হচ্ছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ কাকে বলে? সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ কাকে বলে? সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ কাকে বলে?
বাড়ির কাজ আমি আশা করবো তোমরা ভালোভাবে করবে এবং যা বুঝবে না আমাকে কমেন্ট করে জানাবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।